আসসালামু আলাইকুম। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং সুস্থ আছো, সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাহজাহান আলী সর্দার, সহকারী শিক্ষক গণিত, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো নিচের ছবিটি দেখা যাক। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে শিশু হতে বৃদ্ধ হওয়ার ধারাবাহিকতা। তোমরা অবশ্যই ছবিটি দেখে অনুমান করতে পারছো যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। তবে শিশু হতে বৃদ্ধ হওয়ার ধারাবাহিকতা, এই ছবিটি আমরা অনুমান করে নিতে পারি যে এটা একটা সিস্টেমের মাধ্যমে হয়। এটা সিস্টেম বা একটা নিয়মের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমাদের আজকের পাঠ সসীম ধারা। আজকের পাঠ সসীম ধারা। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা যা শিখবে, অনুক্রম ও ধারা বর্ণনা করতে পারবে, সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে, সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টির সূত্র গঠন করতে পারবে, সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এবং এই আজকের আলোচনায় কিন্তু অনেক কয়েকটা বিষয় চলে এসেছে আমাদের, যে আমরা এই আলোচনা থেকে আজকে অনুক্রম এবং ধারা এটা বর্ণনা করতে পারবো, সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবো, সমান্তর ধারা নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবো এবং সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, নিচে একটি সম্পর্ক রয়েছে, সম্পর্কটি ভালো করে খেয়াল করো। 1 2 3 4 ডট 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 অর্থাৎ 1 2 3 4 ডট ডট এন এন পর্যন্ত চলছে। এরপরে 2 4 6 8 আপ টু 2n পর্যন্ত চলছে। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখলাম যে এখানে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা তার দ্বিগুণ সংখ্যা এর সাথে সম্পর্কিত। অর্থাৎ প্রথম যদি সংখ্যাগুলোকে আমি দ্বিগুণ করি তাহলে দ্বিতীয় সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার একটা সেট 1 2 3 এর নিয়মের মাধ্যমে জোড় সংখ্যার একটা সেট আমরা পাচ্ছি 2 4 6। এই সাজানো জোড় সংখ্যার সেটটি একটি অনুক্রম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অনুক্রম কি বুঝতে পেরেছো, যে স্বাভাবিক সংখ্যার সেটকে যদি একটা নিয়মের মাধ্যমে বা একটা প্রসেসের মাধ্যমে ওখান থেকে জোড় সংখ্যা আসতে পারে, বিজোড় সংখ্যা আসতে পারে, এই যে একটা সাজানো একটা প্রসেস বা একটা বিশেষ নিয়ম, সেটাকে আমরা বলে থাকি অনুক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুক্রমের সংখ্যাটা আমরা আরো ভালোভাবে দিতে পারি যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। আর এই সাজানো রাশিগুলোর সেটকে আমরা বলে থাকি অনুক্রম। আশা করি তোমরা সবাই অনুক্রম সম্পর্কে বুঝে গিয়েছো। এবার আসো, এই অনুক্রম আমরা একটু খেয়াল করে দেখছি 1 3 5 7, এটা একটা বিজোড় সংখ্যার সেট। এই বিজোড় সংখ্যার সেট গুলোকে আমরা কি করেছি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট, এখান থেকে আবার 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 আমরা দুইটা রাশি এটা বিশেষ নিয়মে সাজিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখা যাক এই বিশেষ নিয়মে আমরা কি দেখছি, যে আমাদের অনুক্রমটা চলে যাওয়ার পরে যে বলছে যে কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তোমরা খেয়াল করে দেখো, আমাদের 1 3 5 7 এগুলো ছিল অনুক্রম, সেগুলোর মাঝখানে আমরা যখন প্লাস চিহ্ন দিয়েছি তখন সেটা কি হয়েছে, একটা ধারায় পরিণত হয়েছে। এই ধারার পরপর দুইটি পদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের উপর নির্ভর করে ধারার আসলে বৈশিষ্ট্য। তো এই সম্পর্কের উপরে ধারার বৈশিষ্ট্য যদি নির্ভর করে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ধারাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আজকের আলোচনায় কিন্তু আমরা সমান্তর ধারা নিয়ে কথা বলবো, গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো না। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 একটি ধারা। তোমরা খেয়াল করে দেখো, এই ধারাটি আসলে সমান্তর ধারা হবে না গুণোত্তর ধারা হবে, এটা তোমরা একটু বুঝে নাও। যে ধারাটির প্রত্যেক পদের পার্থক্য সমান, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, এভাবে প্রত্যেকটা পদ যদি আমরা বিয়োগ করে দেখি, পার্থক্য করে দেখি, তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য সমান। দ্যাট মিনস
বলা হচ্ছে কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে সেই ধারাটিকে আমরা বলে থাকবো সমান্তর ধারা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমান্তর ধারা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। এখন সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করব আমরা। এই সাধারণ পদে দেখা হচ্ছে যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি হলে আমরা বলতে পারি এরকম: প্রথম পদ এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, দ্বিতীয় পদ এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি, তৃতীয় পদ এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি। এভাবে আমরা যদি ক্রমান্বয়ে এন পর্যন্ত যাই, অর্থাৎ এন তম পদ পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, তখন দেখা যাবে এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে যে এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। শিক্ষার্থী বন্ধুরা, একটি সমস্যা থেকে আমরা এই সাধারণ পদ নির্ণয়টা আরো সহজ করে জেনে নেব। আমাদের সামনে একটা সমস্যা রয়েছে, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস আপ টু ডট ডট, এবং ধারাটি একটা নির্দিষ্ট পদ বা শেষতম পদ বলা হচ্ছে কোনতম পদ 383 অর্থাৎ 383। এইটা থেকে আমরা বলতে পারি কিন্তু ধারাটির কোন পদ চেয়েছে, মানে আমরা বলতে পারি ধারাটির সাধারণ পদ কত বের করতে হবে বা কততম পদ হচ্ছে 383। আমরা ধারাটি থেকে দেখতে পাচ্ছি যে ধারাটির প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ 8 মাইনাস 5 ইকুয়ালস টু 3। আমরা মনে করছি ধারাটির n তম পদ হচ্ছে 383। যেহেতু প্রশ্নে বলা হয়েছে কোন পদ বা কততম পদ, আমরা ধরে নিয়েছি ধারাটির n তম পদ 383। সেখান থেকে আমরা n তম পদের একটা সূত্র শিখে এসেছি যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 383। সেখান থেকে আমরা যদি a আর d এর মানটা পুট আপ করি এবং ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা রেজাল্ট চলে আসবে। কিরকম ভাবে দেখো, a এর জায়গায় 5, d এর জায়গায় 3, তারপরে 5 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু এত, এভাবে ক্যালকুলেশন করে n এর একটা মান আমরা পেয়ে যাচ্ছি। সেই n এর মানটা কত আসতেছে? 127। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে 383 n তম পদ, তাহলে অর্থাৎ আমরা বলে নিতে পারি ধারাটির 127তম পদ 383। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা অবশ্যই বুঝেছো যে সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় এবং সাধারণ পদ কিভাবে আমরা বের করতে পারি, তা একটা উদাহরণের মাধ্যমে শিখে গেলাম। নেক্সট, আমাদের সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এবং খুব সহজ নয়। তোমরা পূর্বের নিচের ক্লাসে বলতে কোনো একটা ক্লাসে শিখে এসেছো, তো সেইখান থেকে আমরা একটু দেখে নিই। যে আমরা বলে নিচ্ছি, মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর d, পদের সংখ্যা n এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি sn। এগুলো আমরা কি করে নিলাম? সূত্র নির্ণয় করার জন্য, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা এই পদগুলো ধরে নিলাম। তাহলে ধারাটিকে যদি আমরা সাজায় লিখি, বা ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীতভাবে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত যদি সাজায় লিখি, তাহলে আমরা প্রথম পদ পাবো a প্লাস ডি প্লাস a প্লাস টু ডি প্লাস আপ টু এরকম ভাবে p মাইনাস টু ডি, p মাইনাস ডি প্লাস p পর্যন্ত। এটা একটা সমীকরণ। এই সমীকরণটা বা এই ধারাটিকে আমরা যদি বিপরীত ভাবে লিখে রাখি, সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাবো। এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করে দেবো, তাহলে বাম পাশে sn মানে 2sn, আর ডান পাশে a প্লাস p হয়ে যাবে। এখান থেকে যদি আমরা প্রথম দুটো পদ ক্যালকুলেট করে থাকি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে a প্লাস d আর p মাইনাস d যদি ক্যালকুলেশন করে থাকি, সেখানেও পাবো a প্লাস p। অর্থাৎ প্রত্যেকটা পদে কিন্তু আমরা পাই যাবো কি a প্লাস p। আমরা দেখতে পাচ্ছি এটা কত দূর পর্যন্ত ছিল, আমাদের বলা ছিল পদের সংখ্যা কত ছিল, n সংখ্যক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই এটা দুটো সমীকরণ বিপরীত ভাবে লিখেছি, লেখার পরে সেটাকে যোগ করে আমরা একটা রাশি পেয়েছি, এবং সেই রাশিতে আমরা দেখেছি a প্লাস p আসলে n সংখ্যক বার রয়েছে। a প্লাস p কতবার রয়েছে? n সংখ্যক বার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে sn সমান পাবো n/2 ইন্টু a প্লাস p। যেহেতু p ছিল আমাদের শেষ পদ মানে কি ছিল? n তম পদ। n তম পদের মানটা কত? a প্লাস n মাইনাস ওয়ান t। তাহলে আমরা যদি এটা 3 নম্বর সমীকরণে n এর মানটা বা p এর মানটা বসায় দেই, সেক্ষেত্রে আমরা পাবো কি যে sn equal to n/2 into a plus সেকেন্ড ব্র্যাকেট a plus n minus 1 into d। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সর্বশেষ যে সমীকরণটা পাচ্ছি আমরা sn equal to n/2 into 2a plus n minus 1 into d। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে থাকবে, আমাদের সামনে দুইটা সমীকরণ এসেছে, একটা 3 নম্বর, একটা 4 নম্বর। 3 নম্বর সমীকরণটা
তোমরা খেয়াল করে দেখো 3 নম্বর সমীকরণে যদি আমরা মনে করি যে কোনো ধারার প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদের সংখ্যা জানা থাকলো, তাহলে আমরা 4 নম্বর সমীকরণের সাহায্যে সমীকরণটির সমষ্টি নির্ণয় করতে পারবো বা ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারবো। আবার আমরা যদি বলি যে কোনো ধারার প্রথম পদ এ, শেষ পদ বি এবং পদের সংখ্যা এন, এটা জানা থাকলে আমরা 3 নম্বর সমীকরণ ব্যবহার করে ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই তোমরা এই এন সংখ্যক ধারার সমষ্টি নির্ণয় সূত্রটা বুঝতে পেরেছো আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের একটা ধারা দেখে নেই যে 1 + 3 + 5 + 7 + ডট ডট ধারাটির এন পদের সমষ্টি কত। এখানে কিন্তু বলা হয়েছে এন তম পদের সমষ্টি, মানে এন সংখ্যক পদের মানটা কিন্তু এন, তাহলে শেষ পদ আমরা ধরে নেব এন। তাহলে এখানে ধারাটির প্রথম পদ এ সমান 1, সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান 2 এবং পদের সংখ্যা এন। তাহলে আমরা জানি যে প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদের সংখ্যা দেওয়া থাকলে আমরা একটা সূত্র শিখে আসছি। সেই সূত্রটা কি? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণে যদি আমরা a এর মান, d এর মান এবং n এর মানটা বসায় দেই, তাহলে কিন্তু আমরা কি পাবো? এটা নির্দিষ্ট কি মান পেয়ে যাব। এবং সেটা কত হচ্ছে খেয়াল করে দেখো, a এর মান পেয়েছিলাম 1, d এর মান পেয়েছিলাম 2, আর n যেহেতু পদের সংখ্যা n, তাহলে n এখানে n ই থাকবে। আমরা যদি একে ক্যালকুলেট করি n/2 × 2 + 2n - 2, এটাকেও ক্যালকুলেট যদি আমরা করি তাহলে 2 2 কাটা যাবে আর n আর n গুণ করে হবে কত? n²। অর্থাৎ আমরা এই যে ধারাটি সমস্যা সমাধান করলাম, তাতে দেখা গেল যে বেজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n²। এটা একটা সমাধান আমরা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, চলো আমাদের আলোচনার প্রেক্ষিতে কিছু মূল্যায়ন করা হয়ে যায়। তোমরা একটা অনুক্রম দেখতে পাচ্ছ এখানে 2n - 1, অনুক্রমটির তৃতীয় পদ কত। আমরা জানি যে এই ধরনের সমস্যা আমরা সহজে সমাধান করতে পারবো। আমরা আশা করি তোমরাও পারবে। আমাদের এখানে 4টা অপশন থাকছে, 4টা অপশনের সঠিক অপশনটা তোমাদের বেছে নিতে হবে। আমি জানি তোমরা পারবা। তৃতীয় পদ মানে n এর মান 3, তখন আমরা 3টা বসায় দিলে আমাদের সঠিক উত্তরটা আসবে কত? গ 5। সুন্দর অ্যান্সার। এরপরে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, ধারাটির দশম পদ নির্ণয় করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এই ধারাটির দশম পদ যদি আমরা বের করতে চাই, তার মানে কি এনতম পদ, এনতম পদের জায়গায় এন এর জায়গায় হবে 10। আশা করি তোমরা এটাও করতে পারবে। এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে, 4টা অপশন রয়েছে, 4টা অপশন থেকে তোমরা সঠিক উত্তরটা দিতে পারবে আজকের এই আলোচনায়। তো আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি, 61। এরপরের প্রশ্নটা খেয়াল করি। এখানে একটি ধারা দেওয়া হয়েছে এবং এই ধারাটিতে বলা হয়েছে সাধারণ অন্তর কত, অর্থাৎ ডি এর মান বের করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের সঠিক উত্তরটা আমি জানি তোমরা দিতে পারবে। যে সাধারণ অন্তর বের করার সূত্রটা কি তোমরা সকলে জানো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সেই অনুসারে উত্তরটা হবে কত? প্রথম অপশন হচ্ছে -7। সর্বশেষ প্রশ্নটা দেখে নাও বন্ধুরা, 8 + 16 + 24 + প্রথম 8টি পদের সমষ্টি কত। তোমরা খেয়াল করে দেখো, পদের সংখ্যা এখানে 8 এবং একটা ধারা রয়েছে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা তোমাদের জানা আছে। সেই সূত্রটা একটু আগে আমরা শিখেছি, সেটা ব্যবহার করে তোমরা এই 4টা অপশন থেকে তোমাদের সঠিক উত্তরটা বের করে নেবে। আমি জানি তোমরা পারবে। এবং তারপরেও আমি তোমাদের সুবিধার থেকে উত্তরটা বলে দিলাম, তোমরা বাসায় উত্তরটা মিলিয়ে নেবে। উত্তরটা হচ্ছে 288। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনা তোমরা খুব ভালোভাবে মনোযোগী ছিলে এবং মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনেছো। পাশাপাশি আমরা আজকের আলোচনার উপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ নির্ধারণ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে একটা স্বাভাবিক সংখ্যার ধারা রয়েছে। এই ধারাটা আমরা তুলে দিয়েছি। এই স্বাভাবিক সংখ্যার ধারা থেকে প্রথমে যে প্রশ্নটা অ্যান্সার তোমরা করবে, ধারাটির নবম পদ কত আমরা বের করব। সেই সাপেক্ষে ধারাটির সমষ্টি আমরা বের করব, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি বের করব। এরপরে আমরা এই ধারাটির বর্গের সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা নির্ণয় করে ফেলবো। আশা করি আজকের আলোচনায় তোমরা সবাই উপকৃত হয়েছে এবং আজকের আলোচনায় যা আমরা দেখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি তোমরা সুন্দরভাবে বুঝেছো। এবং সেই আলোচনার আলোকেই তোমরা বাড়ির কাজটা সবাই করে আনবে। তো সবাই এই ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।